জয় জয় কেবা 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 জয় জয় কেবা। সবাইকে একটা নিজেদের জন্য জোরে হাততালি দিতে যাকে আমরা পেয়েছি আয়ুর্বেদিকের ডাক্তার উনি টোটাল মেশিনটার উপরই উনি আজকে ট্রেনিংটা করাবেন, পুরোটাই কমপ্লিট করে দেবেন। অরিন্দম ঘোষ মহাশয়, ওনার জন্য বলবো একটা জোরে ক্লাপ করুন। ওনাকেই ডিসকাশন করার জন্য বলবো আমি। ধন্যবাদ। Good morning everybody. Good morning. বহুদিন পর আপনাদের এখানে আসার সৌভাগ্য হয়েছে আমার, ভীষণ ভালো লাগছে এসে। থ্যাংক ইউ সো মাচ। মূল ব্যাপারগুলোর মধ্যে যাওয়ার আগে তিনটি বিষয় ছোট ছোট কথা বলে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমি নিজে মানে ভীষণ উল্টো পথে চলি। একটা ইংলিশে কথা আছে, আর্লি টু রাইজ, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স দ্য ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আর কলকাতার যা লাইফস্টাইল, সেখানে থাকতে থাকতে এমন অভ্যাস হয়েছে আমার, মানে আমি অনেক রাত অব্দি আমি স্টাডির মধ্যে থাকতে হয়, 3-4 বেজে যাচ্ছে, যার ফলে উঠতে উঠতে 9-10টা। তো ওই রুটিনটা যদি ফলো করতাম আজকে আপনাদের এখানে আমি আসতে পারতাম। দিস ইজ ডিউ টু শ্রীমন্ত। শ্রীমন্ত আমাকে গুঁতো মেরে ফোন করে এমনভাবে রেডি করছে ভোর 5:30 থেকে আমাকে, স্যার হলো কত দূর এই সেই, যার জন্য এখন আমি এখানে আসতে পেরেছি এবং এসে আপনাদের সাথে কথা বলছি। থ্যাংক ইউ শ্রীমন্ত। চলে আসি আজকে আমাদের কোয়ান্টাম ম্যাগনেটিক রেজোন্যান্স অ্যানালাইজার 4G আমাদের প্রথম হাফটা থিওরি পোর্শন। এই থিওরি পোর্শনে আমরা এটা দেখে নেব যে এই মেশিনটা কিভাবে কাজ করে, এর ব্যাকগ্রাউন্ড কি, কোন থিওরিতে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, এবং নানাবিধ জিনিস, কি কি সাবধানতা নেওয়া দরকার, কি কি সাবজেক্ট আছে এর ভেতর, এবং আলটিমেটলি আপনারা এখানে সকলেই ডাক্তারি করছেন, কিন্তু সেরকম কোনো তেঁদর কাস্টমার যদি পান বা পেশেন্ট যদি পান, উল্টোপাল্টা প্রশ্ন আপনাকে যদি করে আর আপনি যদি তার উত্তর না দিতে পারেন, তাহলে কি হলো, আপনার মাথা নিচু হয়ে গেল সেই একজন পেশেন্টের কাছে। এবং আপনার মাথা নিচু হওয়া মানে কিন্তু কেভার মাথাও নিচু হয়ে যাওয়া, বিকজ ইউ আর এ রিপ্রেজেন্টেটিভ অফ কেভা। ইউ মাস্ট নো এভরিথিং। এবং যখন যে কথাটা বলবেন পেশেন্টকে বা কাস্টমারকে, যাকেই হোক, 100% কনফিডেন্স নিয়ে বলবেন। সে যত বড় ধুরন্ধরই হোক না কেন, আলটিমেটলি সে কিন্তু তার মাথা নিচু হবে, আপনার মাথা নিচু হবে না, আপনার মাথা উঁচু হবে। সেটা তখনই সম্ভব ইফ ইউ নো দ্য এন্টায়ার থিং, এবং পুরো জিনিসটার উপর আপনার 100% দখল থাকে। এই দখলটা রাখতে গেলে আমাদের থিওরি, প্র্যাকটিক্যাল সব কিছু করতে হবে, এবং তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট প্র্যাকটিস। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যত বেশি আপনারা পেশেন্ট দেখবেন তত আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে। ওকে, 5টা শব্দ দিয়ে এই মেশিনটার নাম। আপনার নাম কি? মানস রঞ্জন রায়। মানস রঞ্জন রায়। সিট ডাউন ফার্স্ট। আপনার নাম? আপনার? গৌতম সাল। ঠিক আছে, আমার নাম অরিন্দম ঘোষ। তা আমাদের মানে সাধারণত আমাদের 2টো ওয়ার্ড বা 3টে ওয়ার্ড দিয়ে নাম, এই মেশিনটার 5খানা ওয়ার্ড দিয়ে নাম। আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালিসিস দেখে নেবো এই কোনটা কি মানে। আরও একটা জিনিস আমাদের দেখার আছে, সেটা হচ্ছে যে এই যে 37টা 38টা চার্ট, প্রত্যেকটা মাথার থেকে পা পর্যন্ত সব টেস্ট হচ্ছে, কোনো চার্টে কিন্তু কোনো ইউনিট দেওয়া নেই। কোনো একটা পেশেন্ট যদি আপনাকে প্রশ্ন করে যে এটা এই বললেন ওটা ওই বললেন, কত ইউনিট, কি এর ইউনিটটা কি, এখানে যে সব ফিগার শো করছে এর ইউনিট কি, আপনারা যদি সেটা উত্তর না দিতে পারেন, এটা খুব মানে লজ্জাজনক ব্যাপার। প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস আমাদের মনে রাখতে হবে, এবং পুরো জিনিসটা যদি আমরা মাথায় রাখি, আমরা মানে কি বলবো,
হেজিটেট করার বদলে আমাদের আত্মবিশ্বাস আরো অনেক বেশি বেড়ে যায়, আরো কনফিডেন্টলি আমরা বলতে পারি। ওকে, এটার বেসিক ব্যাপারটা হচ্ছে এই যে রডটা পেশেন্ট ধরছে, ধরার পর এই রডের থেকে একটা রেডিয়েশন বা রে বা ওয়েভ যাচ্ছে সেলের মধ্যে, হিউম্যান বডির প্রত্যেকটা সেলের মধ্যে, এবং এই সেলের মধ্যে রেজোনেন্স করে তারপরে সেই সেলটার বায়োম্যাগনেটিক কন্ডিশন যাচাই করে সেটার ফিডব্যাকটা আবার নিয়ে এসে এখানে দিচ্ছে, এবং সেটা চলে যাচ্ছে এই মেশিনটার মধ্যে, এবং সেখানে একটা নর্মাল রেঞ্জ দেওয়া আছে, তার থেকে বেশি না কম সেটা আমরা ট্যালি করে আমরা বলছি এটা ভালো আছে এটা খারাপ আছে। এটা হচ্ছে বেসিক ওয়ার্কিং প্রিন্সিপল। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এটার মধ্যে কি আছে। প্রচুর সাবজেক্ট আছে এর মধ্যে। যে কথাটা আমি বারবার প্রত্যেক ক্লাসে বলি, দেখুন এই অ্যানালাইজার নিয়ে যারা কাজ করছেন একটা কথা সব সময় মাথায় রাখবেন, এটা কিন্তু একটা মহাসমুদ্র। মহাসমুদ্রকে ছোটখাটো একটা পুকুর ডোবা নদী নালা না, একেবারে মহাসমুদ্র। প্রচুর জিনিস আছে, সব জিনিস একবারে একদিনে কয়েক ঘন্টায় বোঝা যায়, কিন্তু একটা মোটামুটি একটা আভাস পাওয়া যায়, সেটার থেকে আমরা মোটামুটি একটা ধারণা করে নিতে পারবো এর ভেতর কি কি জিনিস আছে, এবং যখন দেখবো তখন বুঝতেই পারবো এর ভেতরে এত এত গভীর গভীর জিনিস আছে। তো সুতরাং সেটা নিয়ে যত আমরা কালচার করব, যত প্র্যাকটিস করব, তত সেটার উপর আমাদের এক্সপার্টাইজ হবে, মানে আমাদের দক্ষতা বাড়বে। ওকে, কি কি সাবজেক্ট আছে এর ভেতর? নাম্বার 1, এর ভেতর কিছুটা ফিজিক্স আছে উইথ স্পেশাল রেফারেন্স টু কোয়ান্টাম মেকানিক্স। নাম্বার 2, কিছুটা বায়োফিজিক্স আছে। বোর্ডটা ছোট বলে আমাকে ছোট ছোট করে লিখতে হচ্ছে, বড় করে লেখার চেষ্টা করুন। ঠিক আছে। নাম্বার 3, কিছুটা কেমিস্ট্রি আছে। এবার আপনাকে হট করে একজন কেউ প্রশ্ন করলো, দাদা এর ভেতরে এত সাবজেক্ট আছে বলছেন, কেমিস্ট্রি কোথায় আছে বলুন তো? এটা সবই হিউম্যান বডির জিনিস নিয়ে আপনারা দেখাচ্ছেন, এই কেমিস্ট্রি এর মধ্যে কোথায় আছে? একদম সোজা বেসিক ফিজিক্যাল ফিচার্স যে চার্টটা রয়েছে তার ভেতর চলে যাবেন, পিএইচ দেখিয়ে দেবেন। পিএইচ ইজ আ ম্যাটার অফ কেমিস্ট্রি। এর ভেতর কিছুটা বায়োকেমিস্ট্রি আছে। 5 নম্বর, এর ভেতর কিছুটা মলিকিউলার বায়োলজি আছে। 6 নম্বর, এর মধ্যে কিছুটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে। 7 নম্বর, এর ভেতর কিছুটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। 8 নম্বর, এর মধ্যে কিছুটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। 9 নম্বর, টোটাল 10টা বিষয় আছে, এতগুলো সাবজেক্ট। 9 নম্বর যেটা, সেটা হচ্ছে অল মেজর ফিল্ডস অফ মেডিকেল সায়েন্স। একটা ছেলে বা একটা মেয়ে এমবিবিএস পড়তে গেলে তাকে যা যা সাবজেক্ট পড়তে হয় এই 5 বছর ধরে, ডাক্তারি পড়তে গেলে যা যা সাবজেক্টস পড়তে হয় 5 বছর ধরে, তার সমস্ত মেজর ফিল্ডস গুলো এর ভেতর রয়েছে। তাহলে বুঝতে পারছেন একটা মানুষ 5 বছর ধরে যা পড়ে সেই জিনিসটা একদিনে কভার করা কখনোই সম্ভব না, কিন্তু একটা ওভারঅল একটা আভাস পাওয়া সম্ভব, এবং সেটা নিয়ে আমরা যত বেশি রগড়াবো, যত বেশি প্র্যাকটিস করবো, তত আমাদের এক্সপার্টাইজ বাড়বে। অল মেজর ফিল্ডস অফ মেডিকেল সায়েন্স, কি কি মেজর ফিল্ডস এর ভেতরে কভার করা হয়েছে। এই জিনিসটাকে যদি আমরা একটু দেখি তাহলে দেখবো এর ভেতরে প্রচুর মেডিকেল সাবজেক্টস রয়েছে যেগুলো আমাদের টেস্ট হয়। নাম্বার 1, নিউরোলজি, everything related to nerve. Number 2,
cardiology, everything related to heart and coronary blood vessels, my heart থেকে যে blood vessels গুলো বেরিয়েছে। Number 3, gastroenterology, আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটা, টোটাল ডাইজেশন কি হচ্ছে না হচ্ছে, স্টমাকের কি কন্ডিশন, কোন এনজাইম পেপসিন সিক্রিশন, সব কিছু দেখা। নাম্বার 4, হেপাটোলজি, এগুলো আমি মেডিকেল টার্মগুলো বলছি তার কারণ আমাদের এই চার্টের মধ্যে অনেক মেডিকেল টার্ম ইউজ করা হয়েছে, যেসব শব্দগুলোর সঙ্গে আমরা অভ্যস্ত নই, এগুলো নতুন শব্দ। তো মেডিকেল টার্ম ওখানে যেহেতু কিছু আছে, এখানেও আমরা মেডিকেল টার্মিনোলজিটাই দেখে নেব যে মেডিকেল ভাষায় এইগুলোকে কি বলা হয়। যেমন হেপাটোলজি কথাটার মানে হচ্ছে দ্য স্টাডি অফ লিভার, আমাদের লিভারের চার্ট দেওয়া আছে। 5 নম্বর জিনিসটা যদিও গ্যাস্ট্রোএন্টারোলজির মধ্যে পড়ে বা হেপাটোলজির মধ্যে পড়ে, তা সত্ত্বেও আলাদাভাবে একটা চার্ট দেওয়া আছে এটার, কারণ এটা নিয়ে অনেক মানুষের অনেক সমস্যা হয়, সেটা হচ্ছে গল ব্লাডার। 5 নম্বর। 6 নম্বর ইমিউনোলজি, বিশেষ করে বর্তমান সময়ে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চার্ট, এবং ইমিউনোলজি চার্টে দেখবেন প্রত্যেকটা সিস্টেমের ইমিউনিটি কতটা কম না বেশি সেটা কিন্তু সেখানে দেখা যায়। কোভিড-19 রেসপিরেটরি সিস্টেমের ইমিউনিটি সেখানে আমরা দেখতে পাবো। প্রসঙ্গক্রমে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই মেশিন কখনোই কাউকে দেখাতে পারবে না যে তোমার কোভিড-19 হয়েছে না হয়নি, সেটা কখনোই সম্ভব না। সেটা একমাত্র কোভিড টেস্ট করলে, সোয়াব টেস্ট করলে তবেই সেটা জানা সম্ভব। কিন্তু আমাদের এই মেশিন যা কিছু দেখায় সব কিছুই হচ্ছে ট্রেন্ডস, পসিবিলিটিস, স্ট্রং টেন্ডেন্সি। এটা দেখাতে পারবে যে তোমার রেসপিরেটরি সিস্টেম বা লাংসে কোনো রকম গন্ডগোল আছে কিনা। দ্যাট মে বি অ্যাজমা, দ্যাট মে বি ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, দ্যাট মে বি ইডিমা, দ্যাট মে বি প্লুরিসি, দ্যাট মে বি পালমোনারি ফাইব্রয়েডস, দ্যাট মে বি লাং ক্যান্সার, দ্যাট মে বি কোভিড-19। কি করে দেখব, কোনটা কোনটা ট্যালি করে দেখব, সেগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখে নেব। প্রত্যেকটা বিষয়ে সেই জিনিসটা আছে। নেক্সট কি বিষয়টা আছে, পালমোনোলজি। এক্ষুনি যার কথা বললাম, পালমোনোলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ লাংস। স্টাডি অফ লাংস কে বলা হয় পালমোনোলজি মেডিকেল ভাষায়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অস্টিওলজি, স্টাডি অফ বোনস, লং বোনস, শর্ট বোনস, বোন জয়েন্টস, এভরিথিং, টোটাল বডির সমস্ত বোনসের স্টাডি। নেক্সট যেটা আছে হিমাটোলজি, সব মেডিকেল টার্ম। হিমাটোলজি মানে স্টাডি অফ ব্লাড, ব্লাড লিপিডস আমাদের এখানে স্টাডি করা হয়। ব্লাডের আরো অনেকগুলো জিনিস স্টাডি করা হয়। নেক্সট যেটা আছে এন্ডোক্রিনোলজি, হরমোন সিক্রিটিং গ্ল্যান্ডস, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, যে সমস্ত গ্ল্যান্ডগুলো হরমোন সিক্রিশন করে তাদেরকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। সেই এন্ডোক্রিনোলজি, টোটাল সমস্ত হরমোনের বিষয়টা এখানে দেখানো আছে। নেক্সট যেটা আছে ভিটামিনস, মানব শরীরের ইম্পর্টেন্ট অনেকগুলো ভিটামিনের এখানে আমরা মাত্রা কতটা আছে সেটা টেস্ট করে দেখতে পাই। এছাড়াও আরো অনেক ভিটামিন আছে, কিন্তু মেইন ভিটামিনসগুলো এখানে দেখানো আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মিনারেলস, এসেনশিয়াল কিছু ট্রেস মিনারেলস এখানে দেখানো আছে। মিনারেলস তো প্রচুর, আমাদের সিটিএমডিতে 72টা, কেএমডিতে 84টা ট্রেস মিনারেলস, কিন্তু এসেনশিয়াল ট্রেস মিনারেলস কিছু এবং এসেনশিয়াল মিনারেলস কিছু এখানে দেখানো আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যালার্জেন্স,
কি কি অ্যালার্জি হতে পারে একটা মানুষের, কত ধরনের অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি যার কারণে হয় সেটাকে বলা হয় অ্যালার্জেন। অ্যালার্জি যে কারণে হচ্ছে সেইটা হচ্ছে অ্যালার্জেন। তো কত ধরনের অ্যালার্জেন হতে পারে, সেই অ্যালার্জেন থেকে এই পেশেন্টের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা আমরা সেই চার্টে দেখতে পাই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রেনাল সিস্টেম। এর মধ্যে আমাদের যে চার্টটা, এই রেনাল সিস্টেম যে চার্ট আমাদের দেখায় সেই চার্টটা হচ্ছে কিডনি। কিডনি চার্টে আমরা এর টোটাল জিনিসটা দেখতে পাই। 14খানা সাবজেক্ট হয়ে গেল মেডিকেলে। এরপর 15, 16 আর 17 এটা মেল এবং ফিমেলের আলাদা আলাদা। 3টে সাবজেক্ট স্টাডি করা হয় পুরুষদের ক্ষেত্রে, যেটা মহিলাদের হয় না স্টাডি, এবং 3টে জিনিস মহিলাদের স্টাডি করা হয় যেটা পুরুষদের করা হয়। দ্যাট ইজ দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি সাবজেক্ট এখানে করা হচ্ছে? পুরুষদের ক্ষেত্রে সেক্সুয়াল ফাংশন, মেল সেক্সুয়াল ফাংশন, সেখানে মেইনলি আর্লি ইজাকুলেশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন, এই সমস্ত জিনিসগুলো স্টাডি করা হয়। 16 নম্বরে যেটা দেখা হয় সেটা হচ্ছে সিমেন কোয়ালিটি। এখানে নাম্বার অফ স্পার্ম কাউন্ট কমে গেছে কিনা, স্পার্ম মোটিলিটি রেট, সেই জিনিসগুলোকে স্টাডি করা হয়। 17 নম্বর অনলি ফর মেলস যেটা দেখা হয় সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। সাধারণত 50 থেকে 55 উপরে বয়স্ক পুরুষদের প্রস্টেটের একটা অসুবিধা হয়। ইট ইজ নর্মাল, কমন, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই, কারণ ওই বয়সে অ্যাটেন্ড করলে পুরুষ মানুষদের প্রস্টেট গ্ল্যান্ডটা বেড়ে যায়, মানে সাইজে এনলার্জ হয়। এবং যেহেতু প্রস্টেট গ্ল্যান্ডের অবস্থানটা ইউরিনারি ব্লাডারের একদম সঙ্গে থাকে, ওটা যখন বেড়ে যায় তখন ইউরিনারি ব্লাডারের উপর একটা চাপ পড়ে, প্রেশার পড়ে, যার জন্য একবার বাথরুম পেলে উনি আর চেপে রাখতে পারেন না, সঙ্গে সঙ্গে বাথরুমে যেতে পারেন। এটা একটা কমন ফিচার। ম্যাক্সিমাম 70 to 80% পুরুষ মানুষদের আফটার 50 বা আফটার 55 এই জিনিসটা দেখা যায়। ওষুধ খেলে আবার সেরেও যায়, কোনো ব্যাপার না। এবার এই যে 3টে জিনিস ফিমেলসদের জন্য, যেটা পুরুষদের জন্য নেই, সেরকম 3টে। একটা চার্ট হচ্ছে গাইনেকোলজি। এই গাইনেকোলজি চার্টে আমরা ইন ডিটেইলস সেই ফিমেল পেশেন্টের টোটাল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কন্ডিশনটা দেখতে পাবো। ওভারিতে সিস্ট হয়েছে কিনা, ইউটেরাসে ইনফেকশন আছে কিনা, ভ্যাজাইনাল ইনফেকশন আছে কিনা, ইউটেরাসে ফাইব্রয়েডস হয়েছে কিনা, ইউটেরাসে টিউমার হয়েছে কিনা, ইভেন ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা, সবকিছু জাজমেন্ট করা যায়। অল থিংস আর দেয়ার ইন গাইনেকোলজি। নেক্সট যে জিনিসটা স্টাডি করা হয় সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। সমস্ত মা বোনেদের যে পিরিয়ডিক সাইকেলের অসুবিধা, পিরিয়ড এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, অ্যামাউন্ট বেশি হচ্ছে বা কম হচ্ছে, পিরিয়ডিক পেইন হচ্ছে, বাড়ছে কমছে, বহুবিধ টাইপের সমস্যা আছে। সমস্ত ধরনের জিনিস কিন্তু এখানে জাজমেন্ট করা যায়। মেনস্ট্রুয়াল সাইকেল চার্ট। 3 নম্বর যে ফিমেলসদের জন্য স্পেশাল যেটা, সেটা হচ্ছে ব্রেস্ট। ব্রেস্ট চার্টে আমরা শুধু নর্মাল ফাংশনিং হচ্ছে কিনা শুধুমাত্র সেটা না, ব্রেস্টে ফাইব্রোডেনোমা আছে কিনা, ব্রেস্টে কোনো সিস্ট ফর্মেশন হচ্ছে কিনা, ব্রেস্টে টিউমার আছে কিনা, ইভেন ব্রেস্ট ক্যান্সারের কোনো সম্ভাবনা আছে কিনা, সেটাও আমরা জাজমেন্ট করতে পারি। এরপরে 18 নম্বর আর একটা জিনিস স্টাডি করা হয়, দ্যাট ইজ কমন ফর বোথ মেলস এন্ড ফিমেলস, সেটা হচ্ছে কোলাজেন। কোলাজেন ইজ কমন। কোলাজেন মানে কি? কোলাজেন হচ্ছে বেসিক্যালি বাংলায় তার মানে হচ্ছে ধারক। প্রত্যেকটা সিস্টেমের একটা কোলাজেন আছে।
কোলাজেন চার্টে দেখবেন প্রত্যেকটা সিস্টেম ইমিউনোলজির মতো, ইমিউনিটির মতো। তো ধারক যেটা, প্ল্যাটফর্ম যেটা, সেটা যদি খারাপ হয়ে যায় তাহলে তার গুরুতর কোনো অসুখ হয়েছে, তাহলে তাকে ভালো মতন ওষুধ খেতে হবে, নাহলে সারবে না। কোলাজেনটাও স্টাডি করা হয়, প্রত্যেকটা সিস্টেমের কোলাজেন স্টাডি করা হয়। তাহলে দেখুন এতগুলো সাবজেক্টস অফ মেডিকেল সায়েন্স অনলি, এই সমস্ত ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস তো আছেই, প্লাস অল মেজর ফিল্ডস অফ মেডিকেল সায়েন্স এর মধ্যে কিন্তু রয়েছে। তাহলে কি এটা মহাসমুদ্র নয়? 5 বছর ধরে একটা ছেলে বা একটা মেয়ে যেটা পড়াশোনা করে সেই জিনিসটা এর মধ্যে সামারি করে জিস্ট করে দেওয়া আছে, প্লাস এই সব জিনিসগুলো আছে কারণ এই প্রক্রিয়ায় সে কাজটা করছে। কিভাবে কাজ করছে আমরা দেখে নেব চট করে। এরপরে 10 নম্বর যে জিনিসটা আছে সেই জিনিসটা যখন আপনারা মনে রাখবেন, আপনাদের আত্মবিশ্বাস, আপনাদের কনফিডেন্স সবকিছু বেড়ে যাবে, ইনফ্যাক্ট গর্বে মাথা উঁচু হয়ে যাবে। সেই 10 নম্বর জিনিসটা কি? 10 নম্বর জিনিসটা হচ্ছে হয় এটা ফলো করে, অথবা সাপোর্ট করে, অথবা সরাসরি কাজ করে। It follows or supports or directly works according to the theories of, আগে 5 জন বলা হতো, এখন দেখা গেছে 6 জন, 6 world famous, internationally reputed scientists। তার মানে হলো এই মেশিনটা যখন কাজ করে এর সমস্ত কার্যবিধি এবং কার্যপ্রণালী এটা সারা পৃথিবীর মধ্যে মোস্ট ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস এবং ইন্টারন্যাশনালি রেপুটেড 6 জন সায়েন্টিস্টের থিওরিকে হয় এটা সরাসরি ফলো করে, অথবা তাদের থিওরিটাকে সাপোর্ট করে, অথবা তাদের থিওরি অনুযায়ী কাজ করে। সেই 6 জন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট কারা? নাম্বার 1, এবং এদের মধ্যে 2 জন কিন্তু নোবেল প্রাইজ বিজয়ী, 2 জন নোবেল প্রাইজ উইনার, জানলে মাথা উঁচু হয়ে যাবে। নাম্বার 1 অ্যালবার্ট আইনস্টাইন, যাকে এখনো পর্যন্ত আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সায়েন্টিস্ট বলে জানি, কি তাই তো? তাহলে 10 নম্বর সাবজেক্টটা হচ্ছে it either follows or supports or directly works according to the theories of 6 world famous internationally reputed scientists, 6 জন বিশ্ববিখ্যাত স্বনামধন্য, তার মধ্যে 2 জন নোবেল প্রাইজ উইনার সায়েন্টিস্টদের থিওরিকে, এর কার্যপ্রণালী হয় সাপোর্ট করে অথবা তার থিওরি অনুযায়ী কাজ করে। সেই 6 জন সায়েন্টিস্ট, একজন হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন, 2 নম্বর হচ্ছে নীল বোর। এই দুটো স্টার মার্ক দিলাম কারণ এরা 2 জন নোবেল প্রাইজ উইনার। আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন তার থিওরি অফ রিলেটিভিটির জন্য, নীল বোর নোবেল প্রাইজ পেয়েছিলেন বোরস অ্যাটমিক থিওরির জন্য। 3 নম্বর যে সায়েন্টিস্ট তার নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে। আজ থেকে 150 বছর আগে ইলেকট্রিসিটি আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডেকে বলা হয় ফাদার অফ ইলেকট্রিসিটি। ইলেকট্রিক্যাল ওয়েভস এর যা কিছু তিনি থিওরি করেছিলেন সেই থিওরি অনুযায়ী এটা চলে। 4 নম্বর যে সায়েন্টিস্ট তিনি বিখ্যাত জার্মান সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে হার্জ। ইনি রেডিও তরঙ্গ দৈর্ঘ্যের উপরে অনেক কাজ করেছেন এবং তরঙ্গ দৈর্ঘ্যের যে একক বা নামকরণ সেটা এই হার্টজের নামেই হয়েছে। আজকেও যদি আপনারা রেডিও শোনেন, রেডিওতে শুনবেন বলছে এই প্রোগ্রাম আপনারা শুনবেন এত কিলো হার্টজে বা এত মেগা হার্টজে, বলে তো তরঙ্গ দৈর্ঘ্যের নামকরণ করা হয়েছে এই হার্টজের উপর। 5 নম্বর নিকোলা টেসলা। টেসলাকে বলা হয় ফাদার অফ ম্যাগনেটিজম।
টেসলার নামে আজকে আমেরিকার বিখ্যাত টেসলা গাড়ির কোম্পানি, আরো অনেক কিছু আছে। টেসলা মহাজাগতিক যে ম্যাগনেটিজম সেটা নিয়ে উনি রিসার্চ করে ম্যাগনেটিজম সম্বন্ধে সবকিছু বলেন। পৃথিবী যে একটা ন্যাচারাল ম্যাগনেট, এটাও টেসলা প্রথম প্রমাণ করেন। আর 6 নম্বর, টেসলার খুব প্রিয় ছাত্র ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলস থিওরি হচ্ছে টোটালি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। আমাদের এই রডটা ধরার পর শরীরে যে ওয়েভটা আসছে, এই ওয়েভটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে প্রক্রিয়ায় বা যে সূত্রে যেভাবে কাজ করছে সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী কাজ করছে। এবং নট অনলি কাজ করছে, সেই রিডিংটা নেওয়ার পর আবার রিভার্ট ব্যাক করে ফিরে যাচ্ছে, ফিরে গিয়ে সেখানে স্টোর করছে, সেটাও ম্যাক্সওয়েলের থিওরির মধ্যে আছে। তাহলে দেখুন, এই 6 জন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, তাদের থিওরি মেনে যে মেশিন কাজ করে সেই মেশিন নিয়ে আমরা কাজ করি। আমাদের মাথা নিচু হওয়ার কথা না, আমাদের মাথা উঁচু হওয়ার কথা। হলো? এবারে মুছে দিচ্ছি এটা। এবারে আমরা চলে আসব এই 6টা নাম এখানে রেখে দিলাম, কোন জায়গায় এদের প্রাসঙ্গিকতা সেটা দেখতে সুবিধা হবে। এবারে একটা জিনিসের মধ্যে চলে আসছি, সেটা আমাদের জানা দরকার, ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রিকশন, সাবধানতা। এই মেশিনটা চালাতে গেলে আমাদের যে যে সাবধানতাগুলো নিতে হবে সেগুলো, এবং সাবধানতার মধ্যেও যাওয়ার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এলিজিবিলিটি, নন এলিজিবিলিটি। কোন কোন মানুষ টেস্টের জন্য এলিজিবল আর কোন কোন মানুষ টেস্টের জন্য এলিজিবলই নন, তাকে আমরা টেস্টই করতে পারবো। সাবধানতা তো তারপরে যাকে টেস্ট করবো তখন সাবধানতা। কারা এলিজিবল, নন এলিজিবল? নাম্বার 1, অল প্রেগনেন্ট ওমেন এলিজিবল নন, তাদের আমরা টেস্ট করতে পারবো। নাম্বার 2, ব্রেস্ট ফিডিং মাদার্স up to 2 years of the baby, up to 2 years age of the baby। তারপরেও বেবি যদি 3 বছর 4 বছর বয়স হয় তখনও যদি মাদার্স ব্রেস্ট ফিডিং করে তাহলে পরে তখন সেই মাদারকে করা যাবে, অসুবিধা নেই। 3 নম্বর, পেশেন্টস উইথ পেসমেকার, পেশেন্টস উইথ পেসমেকার ইন देयर বডি, তাকে আমরা টেস্ট করতে পারবো না, নন এলিজিবল। 4 নম্বর, পেশেন্টস উইথ মেটাল অর স্টিল প্লেট, বডির কোথাও কোনো মেটাল বা স্টিল প্লেট বসানো আছে, তাদেরকে আমরা টেস্ট করতে পারবো না। এই 4টে ক্যাটাগরির মানুষ হচ্ছে নন এলিজিবল ফর টেস্ট। এছাড়া বাকি যত ধরনের মানুষ আছে তারা সবাই এলিজিবল ফর টেস্ট, তাদের ক্ষেত্রে এই সাবধানতাগুলো আছে। কি কি সাবধানতা? বাচ্চাদের তো অবশ্যই, বাচ্চাদের 10 এমনিতেই ক্যাটাগরি হচ্ছে আমাদের এমনি সাপ্লিমেন্ট দেওয়ার ক্ষেত্রেও, সেখানে প্রোডাক্টের ব্যাপারেও আছে। বয়স একটা আছে 10 বছর, 10 বছরের নিচে আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টই দিতে পারি, এবং 10 থেকে 12 বছর বলা হয়। 12 বছরের ওপর হলেই ভালো, 10 বছর হলে পরে সেটাকে অ্যাভয়েড করাটার চেষ্টা করাটাই উচিত ফর টেস্ট। এই সব জিনিসগুলো এবার হচ্ছে ওয়াই, কেন আমরা টেস্ট করতে পারবো না, প্রেগন্যান্ট ওম্যান টেস্ট করতে পারবো না কেন? কারণ এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে মানুষটা শরীরে ঢুকছে তার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু সেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওই যে ওয়েভটা, সেই ওয়েভটা ওই যে শিশুটার শরীর তৈরি হচ্ছে, আস্তে আস্তে গড়ে উঠছে, সেই একটা সেল থেকে 2টো সেল হচ্ছে, 2টো সেল থেকে 4টে সেল হচ্ছে, এই যে বডিটা ফরমেশন হচ্ছে, ওই সেলগুলোর পক্ষে এটা মারাত্মক। ওটা ড্যামেজ, সেল ড্যামেজ হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে ব্রেন ইনজুরি হয়ে যায়। ব্রেস্ট ফিডিং মাদার্স, তাদের ক্ষেত্রে আমরা করতে পারবো না কেন? কেননা এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শরীরের মধ্যে কিছুটা পরিমাণে থেকে যাচ্ছে, ব্লাডের সঙ্গে মিশছে,
এবং সেই মাদার যখন তার মিল্ক খাওয়াচ্ছে, সেই মিল্কের মধ্যে দিয়ে সেই ওয়েভটা ওই শিশুর শরীরেই যাচ্ছে। শিশু কিন্তু সেই ওয়েভটা অ্যাবজর্ব করতে পারবে না, তার বডি কোনো না কোনো জায়গায় ড্যামেজ হয়ে যাবে। আপ টু এজ অফ 2 ইয়ার্স ও সহ্য করতে পারবে না। পেসমেকার, পেসমেকার আপনারা জানেন হার্টের পালস বিট সেটাকে নরমাল রাখে। কমে গেছে, কারোর পালস বিট কমে গেছে, তাকে পেসমেকার বসিয়ে সেটাকে নরমাল রাখা হয়। 72 থেকে 76 হচ্ছে নরমাল পালস বিট। পেসমেকার জিনিসটাই একটা ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস, তার মধ্যে ব্যাটারি থাকে। এবারে একটা ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস বসানো আছে শরীরে, তার মধ্যে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ঢোকালাম, এটা একটা এনার্জি। এই ওয়েভটা একটা এনার্জি। কি এনার্জি? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। ওই পেসমেকার তখন এই এনার্জিটাকে অ্যাট্রাক্ট করবে এবং সমস্ত এনার্জিটা নিজেই শুষে নেবে। তার ফলে যেটা হবে সেটা হচ্ছে ওর অ্যাকশন অনেক বেড়ে যাবে, পালস বিট অনেক বেড়ে যাবে। এটা দেখা গেছে আমেরিকার একটা পরীক্ষায়, এটা দেখা গেছে পেসমেকার অবস্থায় তার শরীরে যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেওয়া হয় ফর কন্টিনিউয়াস 2 থেকে 3 আওয়ার্স, সেক্ষেত্রে 370 পালস বিট হয়ে যেতে পারে। কল্পনা করতে পারে? 72 থেকে 76 যেখানে নরমাল পালস বিট, সেখানে সেই পেশেন্টের পালস বিট হয়ে গেছে 370 এবং হওয়ার পরেই তিনি মারা গেছেন। অতক্ষণ পর্যন্ত সাধারণত টিকে থাকবে ওই রকম রেটে যদি কারোর পালস বিট, সঙ্গে সঙ্গে কোলাপস করে যাবে। মেটাল অর স্টিল প্লেট, দাদা আমার ছোটবেলায় হাত ভেঙে গেছিল, হাতে একটা স্টিল প্লেট আছে। ঠিক আছে, খুব ভালো কথা, আপনি আসুন, আপনার টেস্ট হবে। ওয়াই? তার কারণ that metal will again attract that electromagnetic wave. ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তাকেই বলে যার ইলেকট্রিক্যাল প্রপার্টিও আছে, ম্যাগনেটিক প্রপার্টিও আছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন সেই প্লেটের দিকে আকর্ষিত হবে, পুরো প্লেটটা এবং তার থেকে গোটা বডি ইলেকট্রিফাইড হয়ে যাওয়ার সম্ভাবনা, গোটা বডি ইলেকট্রিফিকেশন হয়ে যেতে পারে। উই ক্যানট টেক দ্যাট রিস্ক, কখনোই না। সেই জন্য এই 4টে ক্যাটাগরির মানুষ নন এলিজিবল। উচিত নয়। কোমরের নিচে হলে পরে সাধারণত ইলেকট্রিফিকেশন হয় না বা ইলেকট্রিফাইড হয় না, কিন্তু উচিত নয়। যদি 1 ফুটের লম্বা প্লেট থাকে তাহলে কিন্তু খুব চান্স ইলেকট্রিফাইড হয়ে যাবে। 1 ফুটের থেকেও লম্বা যদি ওই প্লেটটা হয়, যদি কয়েকটা স্ক্রু থাকে, একটা দুটো স্ক্রু থাকে, তাহলে আপনি তাকে টেস্ট করে দিতে পারেন, ইলেকট্রিফিকেশন হবে। কারণ আমি এটা আমার নিজে প্র্যাকটিক্যাল ইয়ের থেকে বলছি, কারণ এরকম বেশ 2-3 বার হয়েছে। পেশেন্টকে সব জিজ্ঞাসা করার পরেও পেশেন্ট বলেনি যে তার পায়ে ওই রকম স্ক্রু বসানো আছে। আমি নর্মাল ওয়েতে তাকে টেস্ট করেছি, তারপরে তার ছেলে বলছে বা মেয়ে বলছে যে মার তো এরকম বসানো রয়েছে। তা আমি তাকে দেখলাম যে এনার কোনো ক্ষতি হয়নি বা হলো না বা কোনো, এবং একটু বুঝলেন টেস্ট করে চলে। ছোটোখাটো মেটাল প্লেট কোমরের নিচে লোয়ার পোর্শনে হলে রিস্কটা অনেক কম, কিন্তু উচিত না। বিশেষ করে 1 ফুট লম্বা যদি কোনো প্লেট থাকে, একদম রিস্ক হতে পারে, চান্স থাকে। ওকে, এবার এলিজিবল যারা, তাদের ক্ষেত্রে আমাদের কি কি সাবধানতা নেওয়া উচিত? প্রথম সাবধানতা হচ্ছে প্রিকশনস বিফোর টেস্ট। বিফোর টেস্ট আমাদের কি কি সাবধানতা নিতে হবে, এটাই সবথেকে বড়। বিফোর টেস্ট আছে, ডিউরিং টেস্ট আছে, আফটার টেস্ট আছে। বিফোর টেস্ট যে সাবধানতাগুলো নিতে হবে সেগুলো হচ্ছে, নাম্বার 1, একটা কথা বলি, এই সাবধানতা সবকটা নেওয়া সবসময় সম্ভব না, বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব। বিশেষ করে আপনারা যারা ক্যাম্প করেন, যখন কোনো মাস গ্যাদারিং হচ্ছে, যেসব পেশেন্টরা আসছে তারা জানে না যে এখানে একজন ডাক্তারবাবু আসবেন বা ডাক্তার দিদি আসবেন, আমার এরকম টেস্ট হবে। তাকে অগ্রিম ইনফরমেশন দিয়ে তাকে সাবধান করে রাখা সম্ভব না। কে আসবে কে না আসবে আপনি জানেনও না, তাদের চেনেন, তাদের ইনফরমেশন দেবেন কি করে? তো সেই জন্য ক্যাম্পে এসব জিনিসগুলো সম্ভব না, কিন্তু এটা আমাদের নিজেদের নলেজের জন্য এটা আমাদের জেনে রাখা দরকার। এই সাবধানতাগুলো মেনটেন করলে আমরা কিন্তু অ্যাকিউরেট রেজাল্ট পাবো। আমাদের যে
এই মেশিনটার সম্বন্ধে অনেক সমালোচনা আছে মার্কেটে। এরানিয়াস রেজাল্ট দেয়, মানে ভুলভাল রেজাল্ট দেয়, অনেক কিছু ঠিক মতো মেলে না। এই সব কিছু হচ্ছে এই প্রিকশনের এই জিনিসগুলো মেনটেন করা। আমরা 90% ক্ষেত্রে এই ধরনের এত সাবধানতা আমরা মানি না, কারণ সেখানে মানা সম্ভব না। এটা কোথায় মানা সম্ভব? নিজের ক্ষেত্রে, নিজের বাড়ির ক্ষেত্রে, বাড়ির লোকজন, একেবারে ভেরি ক্লোজ রিলেটিভ বা ভেরি ক্লোজ আত্মীয় স্বজন, তাকে আপনার কোনো বন্ধুকে বললে, এই তোর বাড়িতে আমি পরশু দিন যাবো বা পরশু পরের দিন যাবো, তুই এই সাবধানতা সবকটা মেনে রাখবি। মা খুব বয়স্ক বা বাবা খুব বয়স্ক, এই হয়েছে সেই হয়েছে, ভালোভাবে টেস্ট একদম অ্যাকুরেট, 100% অ্যাকুরেট রেজাল্ট আসবে, এটা গ্যারান্টি, সবকটা সাবধানতা যদি মানে তবে। সুতরাং এই সাবধানতাগুলো হচ্ছে ফর 100% অ্যাকুরেট রেজাল্ট, যেটা বেশিরভাগ ক্ষেত্রে মানা সম্ভব হয় না, আমাদের চাইলেও সম্ভব হয় না। নাম্বার 1, নো মেডিসিন ফর 48 hours বিফোর টেস্ট। 3 তারিখে আপনি কারোর পরীক্ষা করবেন, 1 তারিখ আর 2 তারিখ সে কোনো ধরনের কোনো ওষুধ সে খাবে না। যদি প্রেসারের হয়, প্রত্যেকটা জিনিসের একটা ব্যতিক্রম থাকে, এরও একটা ব্যতিক্রম আছে। এই সাপ্লিমেন্টগুলো নয়, নো, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, ন্যাচুরোপ্যাথি কিচ্ছু না, কোনো মেডিসিন নয়, এক্সেপ্ট লাইফ সেভিং ড্রাগস। ধরুন কোনো ক্যান্সারের পেশেন্ট, একটা রোজ তাকে ইনজেকশন নিতেই হয়, সেটা না নিলে সে বাঁচবে না, সেটা সে নেবে। হাই প্রেশারের কোনো পেশেন্ট, যেটা ও বলল, প্রেশারের ওষুধ না খেলে তার অনেক কিছু হতো, প্রেশার বেড়ে গিয়ে সে কোলাপস করে যেত। অ্যাজমার পেশেন্ট, তাকে ইনহেলার নিতেই হবে, না হলে সে দম পাবে না, নর্মাল ব্রিদিং হবে না। লাইফ সেভিং ড্রাগস, লাইফ সেভিং ড্রাগস ছাড়া এমনি হাতে ব্যথা, গাঁটে ব্যথা, কোমর ব্যথা, এই সমস্ত কোনো কিছু অ্যান্টাসিড অমুক তমুক যত রাজ্যের আছে, প্লাস এই ইমিউনিটি বাড়ানোর জন্য এটা খাচ্ছি, কোভিড হয়েছে বলে এটা খাচ্ছি, এই সাপ্লিমেন্ট খাচ্ছি, নো, 2 দিন সব কিছু বন্ধ। ওয়াই? কেন বন্ধ? তার কারণ একটা মানুষের যখন কোনো ওষুধ খেতে হয়, কেন ওষুধ খায় মানুষ? সুস্থ হয়, তার কিছু অসুস্থতা আছে, তাই সে একটা ওষুধ খাচ্ছে। অ্যালোপ্যাথি খাক, হোমিওপ্যাথি খাক, কবিরাজি খাক, ন্যাচুরোপ্যাথি খাক, যা ইচ্ছা, সে সুস্থ হওয়ার জন্য খাচ্ছে। তাহলে যেমনই ওষুধ হোক সেটা, সেই ওষুধটা ধরুন সে 1 মাস ধরে খাচ্ছে, কি 2 মাস ধরে খাচ্ছে, কি 6 মাস ধরে খাচ্ছে, সেটা তাকে কিছুটা তো সুস্থ করছে। একেবারে এ গ্রেড ভালো ওষুধ হলে ভালো অনেকখানি করবে, আর নর্মাল ইয়ে হলে কিছুটা করবে, কিছুটা হলেও তো করছে। তাহলে একটা ওষুধ খাওয়ার পরে আমি যদি টেস্ট করি, আমার ওই যে অসুস্থতাটা যেটার জন্য আমি ওষুধটা খাচ্ছি, সে কিন্তু আমার সেই অসুস্থতা, সেই ডিজিজটাকে একটু হলেও বেটার করেছে। সেই অবস্থায় যদি আমরা টেস্ট করি, আমরা কিন্তু কিছুটা ভালো হয়ে যাওয়া অর্গানটাকে টেস্ট করছি, আমরা তার অ্যাকচুয়াল বেসিক অবস্থাটাকে জানতে পারছি না, অ্যাকচুয়াল বেস কন্ডিশনটা টেস্ট হচ্ছে না, কিছুটা বেটার কন্ডিশন টেস্ট হচ্ছে। For this reason, there should be no medicine intake for 48 hours before the test. Number 2, test after 3 hours of main meals. দুপুরের খাওয়া বা রাত্রের খাওয়া, মেইন মিলস, প্রধান খাবার যেটা, সেটা খাওয়ার অন্তত 3 ঘন্টা পরে টেস্ট হবে। আবার প্রশ্ন, ভাই কেন 1 ঘন্টা পরে নয়, কেন 3 ঘন্টা পরে কেন? তার কারণ আমরা যে খাবারটা খাই, সেই খাবারটা আমাদের স্টোম্যাকে, আমাদের পাকস্থলীতে 2.5 থেকে 3.5 ঘন্টা আমাদের ওই স্টোম্যাকে খাবারটা থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিশন হয়, অনেক এনজাইম সিক্রিশন হয়, খানিকটা ডাইজেশন হয়,
স্টোমাকে, তারপরে সেটা ইন্টেস্টিনে যায়। তো যতক্ষণ স্টোমাকের মধ্যে খাবার ভর্তি হয়ে আছে সেই সময় যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো আসে, সেই ওয়েভটা খাবারের মধ্যে অ্যাবজর্বড হয়ে যাবে। সে স্টোমাকের বডিটা, স্টোমাকের গা, স্টোমাকের ইনার লাইনিং, স্টোমাকের সেলগুলোকে সে জাজমেন্ট করতে পারবে না। খাবারের মধ্যে, ফুডের মধ্যে সেই ওয়েভটা অ্যাবজর্বড হয়ে যাবে। স্টোমাক শুড বি এমটি। সেই জন্য টেস্ট আফটার 3 আওয়ার্স অফ মেইন মিলস। ঠিক একই কারণে 3 নম্বর সাবধানতা, টেস্ট আফটার 1.5 আওয়ার্স অফ ব্রেকফাস্ট অবলিক টিফিন। এটা যেহেতু মেইন মিলস নয়, এটা 1.5 ঘন্টা আমাদের স্টোমাকে থাকবে।